তো আমরা ক্লাস 11-এর নতুন ক্লাস স্টার্ট করছি। 11-এর যে সিলেবাসটা, ঠিক আছে, সেই সিলেবাসটা একটু ভাস্ট তোমাদের, ঠিক আছে। তো সেই সিলেবাসটা নিয়েই আমি আজকে একটু ডিসকাশন করব। প্রথমে তো এটা একটু ডাউনলোড হতে টাইম লাগবে। হ্যাঁ, তো ডাউনলোড মনে হচ্ছে হয়ে গেছে। যে দেখো, আমি তোমাদেরকে ফার্স্টে একটু সিলেবাসটা নিয়েই বলবো, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের পুরো ক্লাস 11-এর সিলেবাস, ঠিক আছে। তো একটু সিলেবাসটা নিয়ে ব্রিফলি প্রথমে আলোচনা করে দিই। দেখো, তোমাদের যে ফার্স্টের আমার শিডিউল অনুযায়ী, আমি যে নিয়মে পড়াই সেই অনুযায়ী তোমাদের ফার্স্টে কিন্তু বেসিক ম্যাথস আমি শেখাবো, ঠিক আছে। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে কোথাও পাবে না। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে ক্লাস 11-এ ওঠার পরে, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো কিছুই লেখার দরকার নেই, এগুলো সমস্ত কিছু পিডিএফ পাওয়া যাবে, ঠিক আছে। তো ক্লাস 11-এ দেখো উঠে পড়ে তোমাদের যেটা মেন কয়েকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি সিলেবাসটা, তারপরে একটু ডিসকাশন করছি। আচ্ছা, কেউ বেঙ্গলি ভার্সন নেয়, কেউ ইংলিশ ভার্সনে পড়াশোনা করে। কারণ দেখো, এর পরের যে পড়াশোনাগুলো সেগুলো কিন্তু আমাদের বেশিরভাগই ইংলিশ ভার্সনে যদি পড়ে থাকি তাহলে কাজে লাগবে সেগুলো আমাদের, সেই কারণে অনেকে ইংলিশ ভার্সন হয়তো নিয়ে থাকে। তো কেউ ইংলিশ ভার্সন নেয়, কেউ বেঙ্গলি ভার্সন নেয়। এর কারণ দেখো, কেউ যদি ইংলিশ ভার্সন নিয়ে পড়াশোনা করে তাহলে তার কি হবে না, এর পরে কিন্তু তার একটু অ্যাডভান্টেজেস থাকবে যে ইংলিশ ভার্সনের টার্মগুলো জানা থাকবে। তাছাড়া তোমরা যদি এখানে ক্লাসগুলো করো তাহলে আমি কিন্তু বাংলার সাথে সাথে ইংলিশের টার্মগুলো আমি তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো, যেগুলো পরে হেল্পফুল হবে। তো তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে ভার্সনটা চয়েস করার সময় কিন্তু সবসময় আমরা খেয়াল রাখবো যে কারোর কথা শুনে আমার বন্ধু ইংলিশ ভার্সন নিচ্ছে তো চল আমিও ইংলিশ ভার্সন নিই। হয়তো আমার বন্ধু ছোটবেলার থেকে সিবিএসসি থেকে ক্লাস করছে, কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তাহলে আমার ভার্সনটা প্রথম থেকে বাংলা ছিল এবং আমার বন্ধু ছিল সিবিএসসি। তো আমার বন্ধু যেহেতু ছোটবেলার থেকে ইংলিশ ভার্সন নিয়ে পড়ে এসছে, ওর কিন্তু জিনিসগুলো পড়ার পরে গ্রিপটা খুব ভালো হবে ইংলিশে যদি পড়ে। তো কিন্তু আমার গ্রিপ তো তৈরি হয়ে আছে বাংলাতে। আমি যে জিনিসটা বাংলাতে একবার পড়ে যতটা ভালো করে বুঝতে পারবো, ইংলিশে ওই জিনিসটা পড়ে অতটা ভালো করে বুঝতে পারবো না। সেই কারণে যেটা করবে দুটোই ভালো, বাংলা নিয়েও পড়তে পারো, ইংলিশ ভার্সনও পড়তে পারো, তার জন্য কোনো চাপ নেই, আমি কোনোটাকে প্রেফার করছি না। কিন্তু আমি একটা জিনিসই খালি বলতে চাই যে যেটা নিয়ে পড়বে এমন একটা ভার্সন নিয়ে পড়ো যে ভার্সনটায় তুমি কমফোর্টেবল, যেটাতে তুমি লিখতে পারবে, ভালো করে পড়ে বুঝতে পারবে, সেই ভার্সনটা নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে। এই তো গেল একটা জিনিস। সেকেন্ড জিনিস, যে ক্লাস 10-এর সাথে ক্লাস 11-এর একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? ক্লাস 10-এ কি করি আমরা, যে পরীক্ষা আমার 1 মাস পরে, তো আমি 1 মাস আগের থেকে শুরু করে দিলাম পুরো ঝেড়ে পড়াশোনা করা। হ্যাঁ, 1 মাস আগের থেকে আমি একদম পুরো 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়ছি। হ্যাঁ, আমি দেখলাম যে আমার কিন্তু পরীক্ষার আগে মোটামুটি ভালো রকম প্রিপারেশন হয়ে গেল, আমি মার্কস কিন্তু 80% পেয়ে গেলাম। কিন্তু ক্লাস 11-এ সেই জিনিসটা একদমই হবে না, একদম ধরে রাখো তোমরা, একদমই হবে না। কারণ ক্লাস 11-এ তোমাদেরকে কিরকম ভাবে পড়তে হবে দেখো, ক্লাস 11-এ আমি যে ক্লাসগুলো করাবো প্রত্যেক দিন তোমাদেরকে সেটা বাড়ি গিয়ে পরে অবশ্যই 30 মিনিট পড়তে হবে। শুধুমাত্র পড়া নয়, এই ফিজিক্সের অনেক জিনিস তোমরা পাবে, ওই তোমরা যেমন ম্যাথমেটিক্স করেছো, অঙ্ক করেছো, ওই অঙ্কের মতনই ডেরিভেশন এখানে পাবে। তো সেই ডেরিভেশনগুলোকে তোমাদেরকে কি করতে হবে, খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিনের ক্লাসটা আমার ক্লাস করার পরে অ্যাটলিস্ট যারা খুব বেশি ফাঁকি মারতে চাইছো তাদের জন্য বলছি অ্যাটলিস্ট 30 মিনিট। 30 মিনিটে ফিজিক্স পড়া হয় না, ঠিক আছে। কেউ হয়তো বলতে পারে স্যার 30 মিনিট প্রত্যেক দিন পড়লে কি হবে? সপ্তাহে 2 দিন করে হয়তো ক্লাস পাবে ফিজিক্সে, তার মধ্যে
2 দিন 30-30-60 মিনিট, টোটাল 60 মিনিটে 7 দিনের মধ্যে 1 সপ্তাহে 60 মিনিট ফিজিক্স পড়লে কি ভালো মার্কস পাওয়া যাবে? আমি বলবো যে অবশ্যই পাওয়া যাবে না। তো যারা মোটামুটি স্কোর করতে চাইছো অ্যাটলিস্ট 30 মিনিট সময় দাও, আদারওয়াইজ তুমি 1 ঘন্টা করে সময় দাও, তোমার পক্ষে সাফিসিয়েন্ট। কিভাবে পড়বে না, আমি যেগুলো পড়িয়ে দেবো বা যে ডেরিভেশনগুলো করাবো রাফ খাতাতে সেই জিনিসগুলোকে বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? ওই জিনিসগুলোকে বারবার লেখো, 2-3 বার করে লিখবে মোটামুটি, বারবার বলতে, ঠিক যেমন ভাবে তোমরা ক্লাস 10-এ অঙ্ক প্র্যাকটিস করতে ঠিক একই রকম ভাবে, ঠিক আছে? ক্লাস 11-এর যে সিলেবাসটা, সেই ক্লাস 11-এর সিলেবাসটা অনেকটা তোমরা ক্লাস 9-এর যে চ্যাপ্টারগুলো ছিল সেই 9-এর চ্যাপ্টারগুলোর সাথে ম্যাচ পাবে, ঠিক আছে? তোমাদের যদি বেসিকে কোথাও প্রবলেম হয়ে থাকে ক্লাস 9-এর বইটাকে খুলে পড়তে পারো তোমরা, ঠিক আছে? ক্লাস 9-এর বই থেকে অনেক কিছু জিনিস তোমরা পেয়ে যাবে এখানে, ঠিক আছে? তো এই তো গেল এই ব্যাপারগুলো। আচ্ছা, এর সাথে আমি আরো কয়েকটা জিনিস বলে দিই। যেমন ধরো তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে যে স্যার বই কি নিয়ে পড়বো। আচ্ছা দেখো, বই তো আমি তোমরা যে কোনো বই কিনতে পারো, আমি কোনো বইকে প্রেফারেন্স করতে চাই না। তবুও যদি জানতে চাও, তবুও আমি বলবো যে মোটামুটি তোমাদের যদি যারা বাংলা ভার্সন নিয়ে পড়বে তাদের জন্য আমি বলে দিচ্ছি, যারা ইংলিশ ভার্সন নিয়ে পড়বে তাদের জন্য আমি বলে দিচ্ছি। কিন্তু এইটা ভেবো না যে আমি কোনো কিছুকে প্রেফার করছি, ঠিক আছে? কোনো প্রেফারেন্স নয়, মানে আমার মতে মোটামুটি এই বইগুলো পড়া তোমাদের পক্ষে ঠিক আছে, এই বইগুলো নিয়ে পড়তে পারো। যেমন বেঙ্গলি ভার্সানে নিয়ে ফার্স্টে বলি, ঠিক আছে? বেঙ্গলি ভার্সান, ঠিক আছে? তো বেঙ্গলি ভার্সান নিয়ে যারা পড়াশোনা করবে, বেঙ্গলি ভার্সান নিয়ে যারা পড়াশোনা করবে তারা কিন্তু বাংলা ভার্সানের ভালো বই হচ্ছে ছায়া প্রকাশনীর একটা বই আছে, সেই ছায়া প্রকাশনীর বইটা তোমরা কিনতে পারো, ঠিক আছে? ছায়া বুক খুব ইজি অ্যাভেলেবেল বইটা, ঠিক আছে? মার্কেটে খুব ফেমাস বইটা, এটাতেই এই বইটাই সবাই ফলো করে মোটামুটি, এই বইটা কিনতে পারো, ঠিক আছে? আর কেউ যদি ইংলিশ ভার্সান নিয়ে পড়াশোনা করো, ইংলিশ ভার্সান নিয়ে, ইংলিশ ভার্সানের প্রচুর বই আছে। ইংলিশ ভার্সানে একটা অ্যাডভান্টেজ যে তুমি অনেক বই পেয়ে যাবে এখানে। যেমন অনেকে আছো যারা জয়েন্ট বা নিটের জন্য প্রিপারেশন নেবে, ঠিক আছে? জয়েন্ট বা নিটের জন্য অনেকে হয়তো পরবর্তীকালে প্রিপেয়ার করতে চাইছো নিজেদেরকে। তো যারা জয়েন্ট বা নিটকে প্রিপেয়ার করতে চাইছো তারা কিন্তু এইচ.সি. ভার্মা স্যারের বইটা পড়তে পারো, একদম বেস্ট। মেকানিক্স থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে ডিটেল ডিসক্রিপশন পেয়ে যাবে তোমরা এইচ.সি. ভার্মার বইটা। এটা বাড়িতে রিডিং পড়লে অনেক অ্যাডভান্টেজ পাবে, ঠিক আছে? তাছাড়া ডিসি পান্ডের একটা বই আছে, মেকানিক্সটা খুব ভালো ডিসি পান্ডের, ঠিক আছে? এখানে যে প্রবলেমগুলো থাকে এগুলো যদি সলভ করে দাও তাহলে তোমাদের জয়েন্ট পয়েন্টের জন্য কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া ছায়া প্রকাশনীর বইটা যেরকম ডেসক্রিপটিভ টাইপের বই, ওই একই রকমের একটা ডেসক্রিপটিভ টাইপের বই ইংলিশ ভার্সনের পাওয়া যায়, যে বইটাকে তোমরা ফলো করতে পারো, যে বইটার নাম হচ্ছে এস.এল. আরোরা স্যারের একটা বই আছে, এস.এল. আরোরা স্যারের বইটা কিন্তু তোমরা পড়তে পারো। তো এই হয়ে গেল তোমাদের বুক, ঠিক আছে? এই হয়ে গেল তোমাদের বুক, এই বইগুলো তোমরা কিন্তু পড়তে পারো, ঠিক? আচ্ছা, এরপরে চলে আসি আমরা সিলেবাসে। তো দেখো, বেসিক ম্যাথস ফিজিক্স করতে গেলে, যেমন ধরো আমরা যদি ক্লাস 1-এ উঠলাম, আমাদেরকে কি করতে হচ্ছে, কবিতা ছড়া এসব জিনিস মুখস্থ করতে হচ্ছে। তো এই একটা কবিতা বা একটা যদি আমরা গল্প পড়তে চাই তাহলে তো আমাকে প্রথমে অ আ ক খ শিখতে হবে। সেরকম ফিজিক্স পড়ার আগে কিছু অঙ্ক শিখতে হয় আমাদেরকে, ঠিক আছে? এখানে বেসিক ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের পুরো পার্টটা, ঠিক আছে? কিছু কম্পাউন্ড অ্যাঙ্গেলের অঙ্ক, এইসব জিনিসগুলো আমরা শিখবো। টার্মগুলো শুনে ভয় খাওয়ার মতন কিচ্ছু নেই, খুব সোজা। যখন ক্লাস করব আমরা ঠিক বুঝতে পারবো যে কত সোজা জিনিসগুলো, ব্যাপারগুলো খুব সোজা, খুব ইজি, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো রকেট সায়েন্স নয় কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট বলে, একক এবং মাত্রা বলে যে চ্যাপ্টার তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, ওই একই ধরনের একটা চ্যাপ্টার আছে, এখানে একটু বেশি আছে চ্যাপ্টারটা, এটা পড়বে। তারপরে 1D মোশন মানে একমাত্রিক গতি, বা দেখবে লিনিয়ার মোশন বলে কোনো কোনো বইতে দেয়া থাকতে পারে, বা কোনো কোনো বইতে কাইনেমেটিক্স বলেও দেয়া থাকতে পারে। তো তোমরা যে কোনো একটা বইকে ফলো করতে পারো, যে কোনো একটা চ্যাপ্টার তোমাদের এরকম ভাবে থাকবে। এখানেও তোমরা ওই যে ক্লাস 11 ক্লাস 9-এ যেটা পড়েছিলে, বেগ, সময়, সরণ, দূরত্ব, ওই সব জিনিসগুলো নিয়ে পড়বে। বিভিন্ন বেগের ইকুয়েশন, তোমরা 4টে ইকুয়েশন পড়েছিলে বেগের, আশা করছি তোমরা হয়তো ভুলে গেছো, একদম ডেফিনেটলি ভোলারই কথা, ঠিক আছে? 2 বছর আগে পড়েছো, ঠিক আছে? ইকুয়েশনগুলো একবার জাস্ট আমি হালকা করে বলে দিচ্ছি ইকুয়েশনগুলো কি কি ছিল। না, ইকুয়েশনগুলো হচ্ছে v ইজ ইকাল টু ইউ প্লাস এটি, মনে আছে আশা করছি, v ইজ ইকাল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? s ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ
এটি স্কোয়ার, ঠিক আছে, এরকম ইকুয়েশন গুলো ছিল। আরেকটা ইকুয়েশন ছিল, হয়তো পড়নি তোমরা, এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। কেউ যদি ভালো বই পড়ে থাকো তাহলে সেই এই জিনিসগুলো পাবে, এই ফর্মুলাটা পাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল ভেক্টর। ভেক্টর রাশি স্কেলার রাশি তোমরা পড়েছো, এই ভেক্টর রাশি স্কেলার রাশি নিয়ে ইলাবোরেটলি আছে তোমাদের। ভেক্টরটা এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমাদের মানে আপ টু ক্লাস 12 বা ফার্দার এডুকেশনের ক্ষেত্রে সব জায়গাতে কাজে লাগবে। ক্লাস 11-এ ভেক্টরটা ক্লিয়ার করা খুব দরকার। প্রজেক্টাইল মোশন মানেই হচ্ছে 2D মোশন। একটা বলকে ছুড়ছো ক্রিকেট খেলার সময়, ওটা হচ্ছে 2D মোশন। তারপরে নিউটনের গতিসূত্র তো পড়েছো, এখানে একটু বেশি করে পাবে। ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ। ম্যাচিস জ্বালাচ্ছি, এই যে আমি পেনে করে লিখছি, এখানে কেন লিখতে পারছি আমি, কারণ এখানে একটা ফ্রিকশন হচ্ছে, ঘর্ষণ হচ্ছে। যদি সারফেসটা খুব স্মুথ হতো তাহলে কিন্তু আমি লিখতে পারতাম না। বরফের মধ্যে হাঁটছি, কেন হাঁটতে পারি না বরফের মধ্যে, কেন স্লিপ কেটে যায়, কারণ ওখানে ফ্রিকশনটা কম থাকে, ঘর্ষণটা কম থাকে, কিন্তু জেনারেল রাস্তার মধ্যে ফ্রিকশন থাকে বলে আমরা হাঁটতে পারি। সার্কুলার মোশনের পরের চ্যাপ্টার। সার্কুলার মোশন মানে হচ্ছে একটা অবজেক্ট সার্কুলার পাথে মুভ করছে, তার বেগ কিরকম কিরকম হবে, ত্বরণ কিরকম হবে, বেগের কারণ কি, কার জন্য বেগটা হয়। দেখো আমরা জানি যে কোনো একটা বস্তুকে সরণ ঘটানোর জন্য কি দরকার, বলের দরকার। বল প্রয়োগ করলেই বস্তুটার মধ্যে সরণ আসবে। তো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য, তার মানে বৃত্তাকার পথে ঘুরছে মানে তো সরণ হচ্ছে, তাহলে সেই সরণ ঘটানোর জন্য এক ধরনের বলের দরকার, যেটাকে বলা হয় অভিকেন্দ্র বল। তো এই সমস্ত বল সম্পর্কে আমরা শিখবো। কার্যক্ষমতা শক্তি তোমরা পড়ে এসছো, এটা একটু বেশি করে আছে। রোটেশনাল মোশন মানে হচ্ছে ঘূর্ণন, এই যে এইটাকে বলা হয় ঘূর্ণন, এই জিনিসটা ঘূর্ণন, এটাকে বলা হয় রোটেশনাল মোশন। আর এই রকম ভাবে আবর্তন, এটাকে বলছি আমরা আবর্ত গতি বা বৃত্তীয় গতি। আর এটাকে বলছি ঘূর্ণন, নিজের অক্ষের চারিদিকে যেটা, সেটাকে বলি ঘূর্ণন। যেমন ফ্যান ঘুরছে, এটা একটা ঘূর্ণন। গ্র্যাভিটেশন খুব একদম ভালো চ্যাপ্টার, তোমাদেরকে ক্লাস 11-এ যদি একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার আমি যদি বলি, বা মার্কস ক্যারি করবে এরকম যদি একটা চ্যাপ্টার বলি, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন থেকে খুব ভালো মার্কস আসবে তোমাদের। দেখবে ক্লাস 11-এ 3 নাম্বারের 9টা প্রশ্ন আসে, 3 মার্কসের 9টা প্রশ্ন আসবে। তার মধ্যে 2টো প্রশ্ন তো গ্র্যাভিটেশন থেকে থাকে, 3x3 মানে 3x2 মানে হচ্ছে 6 মার্কস তোমাদের এখান থেকে আসবে। আরো অন্য পার্ট থেকেও কোয়েশ্চেন আসে, তো গ্র্যাভিটেশন খুব ভালো করে পড়তে হবে। ইলাস্টিসিটি মানে হচ্ছে স্থিতিস্থাপকতা, তোমরা পড়েছো আশা করছি, হুকস ল, হুকের সূত্র, ঠিক আছে, হুকের সূত্র আশা করছি তোমরা পড়েছো। ওই যে স্ট্রেস স্ট্রেন মানে পীড়ন বিকৃতি, ঠিক আছে, পীড়ন, হ্যাঁ, বিকৃতি, পীড়ন বাই বিকৃতি সমান স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে, এগুলো হালকা হালকা তোমরা পড়ে এসছো। এইসব জিনিসগুলো এখানে শিখবো। হাইড্রোস্ট্যাটিক, দেখো আমাদের হাইড্রোস্ট্যাটিক আর ফ্লুইড ডাইনামিক্স দুটো চ্যাপ্টার মেন পার্ট আছে। যেমন একটা বস্তুর স্থির অবস্থা এবং গতিশীল অবস্থা থাকে, সেরকম তরল পদার্থের ক্ষেত্রে হাইড্রোস্ট্যাটিক মানে স্থির তরল, এবং ফ্লুইডের ডাইনামিক্স বলতে আমরা ভিসকোসিটি এবং সারফেস টেনশনের মধ্যে পড়বো, যে একটা প্রবাহী গতিশীল থাকলে তার মধ্যে কি কি ধর্ম দেখা যাবে। আর হাইড্রোস্ট্যাটিকে পড়বো যে একটা তরল পদার্থ স্থির অবস্থায় থাকলে তার মধ্যে কি কি ধর্ম দেখা যাবে। আচ্ছা, এক্সপানশন অফ সলিড অ্যান্ড লিকুইডস। গরম গরম হলে কি হয় না, গরমের দিনে আমরা জানি যে লোহার জিনিস দৈর্ঘ্যে বেড়ে যায়, ঠিক আছে, সেরকম তরলের ক্ষেত্রেও তরল আয়তনে বাড়ে। গ্যাসের ক্ষেত্রেও দেখা যায়, গ্যাসের চ্যাপ্টারটা আলাদা করে পড়বো আমরা। এরপর আছে থার্মোডাইনামিক্স, এটা এতক্ষণ অব্দি মোটামুটি বলতে পারো তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটা নতুন থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, সেকেন্ড ল, এগুলো নিয়ে আমরা পড়বো। এবং সমষ্ণ প্রক্রিয়া, রুদ্রতাপ প্রক্রিয়া, ঠিক আছে, এইসব প্রক্রিয়াগুলো নিয়ে পড়বো। সমষ্ণ রুদ্রতাপ কোনো, এগুলো রকেট সায়েন্স নয়, খুব কঠিন ভাববে না কেউ, খুব সোজা। কেউ যদি পড়াশোনা করো ক্লাস 11-এ খুব ভালো মার্কস ক্যারি করা যাবে, ঠিক আছে, 11 এবং 12-এ, ঠিক আছে। এখানে সমষ্ণ প্রক্রিয়া মানে উষ্ণতা স্থির থাকবে, রুদ্ধতাপ প্রক্রিয়া মানে তাপ স্থির থাকবে। কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতীয় তত্ত্ব, ঠিক আছে। আমরা তরল পদার্থেরও গতীয় তত্ত্ব পাই, কঠিন পদার্থেরও পাই, কিন্তু গ্যাসের গতীয় তত্ত্ব নিয়ে পড়বো, কারণ গ্যাসের গতীয় তত্ত্বটা আমরা খুব ভালো করে ডেসক্রাইব করতে পারবো। তোমরা ব্রাউনীয় গতি সম্পর্কে আশা করছি একটু একটু করে হয়েও জানো, যে গ্যাসের মধ্যে গ্যাসের অণুগুলো কি হয় না, অনবরত ছোটাছুটি করে এদিক ওইদিকে। তো গ্যাসের অণুগুলোর এই গতি সম্পর্কে আমরা আলোচনা করব। এরপর আছে সিম্পল হারমোনিক মোশন মানে হচ্ছে এসএইচএম, একটা পেন্ডুলাম, পেন্ডুলাম, ঠিক আছে, এরকম এরকম ভাবে মুভ করছে, ঠিক আছে, পেন্ডুলাম, ওর মোশনটা আমরা এখানে পড়বো। এরপরে ওয়েভ মোশন, যে কোনো তরঙ্গের গতি, ঠিক আছে, তরঙ্গের গতি, তরঙ্গ দুই রকমের হয়, চল তরঙ্গ, স্থান তরঙ্গ। তো এখানে বেসিক্যালি আমরা চল তরঙ্গ নিয়ে পড়বো। চল তরঙ্গ মানে যে তরঙ্গটা চলছে। একটা স্থানু তরঙ্গের এক্সাম্পল কি হবে না, গিটার, গিটারের তার এরকম ভাবে থাকে, তারটাকে যদি টানা হয় তাহলে এর দেখবে দুটো টার্মিনালে, দুটো এজে কিন্তু এটা আটকানো থাকে, ঠিক আছে। তো এর মধ্যে এই জায়গাটাতে একটা ওয়েভ তৈরি হবে, যেটা কিন্তু স্থানু তরঙ্গ, যেটা এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তারপর একদম সুপারপজিশন অফ ওয়েভ। সুপারপজিশন অফ ওয়েভ মানে কি, এখানেই স্থানু তরঙ্গ সৃষ্টি হচ্ছে দুটো চল তরঙ্গের ফলে। মানে এই দিক থেকে একটা ওয়েভ আসছে আর এই দিক থেকে ধরো একটা ওয়েভ আসছে,
দিয়ে এই দুটো ওয়েভ একটার ঘাড়ে আরেকটা চেপে নতুন একটা ওয়েভ তৈরি করবে, নতুন একটা তরঙ্গ তৈরি করবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সুপারপজিশন, মানে উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন বলতে পারি আমরা। তো এইটা সম্পর্কে আমরা পড়বো, কঠিন নয় চ্যাপ্টারটা। ডপলার এফেক্ট তো খুব ছোট চ্যাপ্টার, এখান থেকে বেসিক এক দুটো জিনিস পড়লেই আমাদেরকে হবে। ঠিক আছে, ডপলার এফেক্টটা সাউন্ডের দেখতে পাই আমরা। ঠিক আছে, ডপলার এফেক্ট তোমরা বুঝতে পারবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। আচ্ছা, দেখো ডপলার এফেক্টটা আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই যে একটু ভালো করে দেখো, দেখো এইটা হচ্ছে মনে করো একটা সোর্স, উৎস। ঠিক আছে, দেখবে যে এই উৎসটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে। ঠিক, আমার কাছে একটা মাইক থাকবে, সেই মাইকটাকে আমি নেব, তো দেখবো যে এই উৎসটা যত এগিয়ে যাবে, মাইকের কিন্তু যত উৎসটা সামনের দিকে এগিয়ে যাবে, মাইকটা থেকে সাউন্ডটা কিন্তু তত আস্তে আস্তে বেরোবে, এবং এক সময় মাইকটা থেকে আর কোনো সাউন্ড আমি শুনতে পাবো না। ঠিক একই ঘটনা ঘটে, কোথায় ঘটে, দেখবে যে হয়তো একটা ট্রেন যাচ্ছে, তো একটা ট্রেন যত এগিয়ে যাবে, ট্রেনটার যে সাউন্ডটা, মনে করো একটা ট্রেন প্ল্যাটফর্মকে ক্রস করছে সাউন্ড বাজিয়ে বাজিয়ে, সাইরেন বাজিয়ে বাজিয়ে, তো যত সামনের দিকে এগিয়ে যাবে তত সাইরেনটা কিন্তু আমরা আস্তে শুনতে পাবো। ঠিক আছে, তো এটা দেখো, আমি এখানে ধরো এই পজিশনে রাখছি একটা মাইক, দেখো একটা সাউন্ড শুনতে পাবে। ঠিক আছে, একটু তোমরা একটু ভলিউমটাকে বাড়িয়ে একটু সাইলেন্টলি শোনার চেষ্টা করো, যে এই লাইনগুলো যে আছে, এই লাইনগুলো এই মাইকটাকে ক্রস করার সময় একটা সাউন্ড শুনতে পাবে। এক সময় ওয়েভটা যখন দূরে চলে যাবে তখন আর কিন্তু এই ওয়েভগুলো তৈরি হবে না, এবং এই মাইকটা থেকে কোনো সাউন্ডও পাবে না। একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। আওয়াজ এলো একটু, দেখো সোর্স এগিয়ে এগিয়ে যাচ্ছে। দেখো আর কিন্তু এরপরে আর আওয়াজ আসছে না। ঠিক আছে, আমি যদি এইটাকে এইখানে রাখি, কোনো সাউন্ড পাচ্ছি না। দেখো এই যত আসবে এর কাছে তত কিন্তু সাউন্ড পাবো। দেখো সাউন্ড পাচ্ছি। আচ্ছা, আমি সোর্সটাকে একটু দূরে করে দিচ্ছি, অবজারভারকে একটু দূরে করে দিচ্ছি। দেখো এই এগিয়ে গেলে আর সাউন্ড কিন্তু এখান থেকে পাবো না, একে আমি এই পজিশনে রাখছি। এরপর আর পাবে না, দেখো আর সাউন্ড পাচ্ছি না। এইটাই হচ্ছে ডপলার এফেক্ট। ঠিক, এইটাই হচ্ছে ডপলার এফেক্ট। তো এই হচ্ছে ব্যাপার,
এইসব জিনিসগুলো তোমরা ক্লাসে শিখবে খুব ভালো করে, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। তো আমরা প্রথম চ্যাপ্টার যেটা, সেই প্রথম চ্যাপ্টারটা একটু স্টার্ট করে দেবো আজকে, ঠিক আছে? একটু পড়াশোনা আজকে প্রথম চ্যাপ্টারটা একটু করে নেবো আমরা, ঠিক আছে? খুব হালকার মধ্যে বোঝাবো, যেহেতু এটা আজকে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? একটু এটা আপলোড হতে টাইম লাগবে, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট মানে একক ও মাত্রা বলে যে চ্যাপ্টারটা, একটু ওয়েট করো। এটা হয়ে গেছে, ইম্পোর্ট করে নিচ্ছি। চলো স্টার্ট হয়ে গেছে আমাদের ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে? ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। আমার নাম সুমন রায়, আশা করছি তোমরা অনেকে জানো আমার নাম, ঠিক? আচ্ছা, এরপর দেখো, প্রথমে আমরা শিখবো যে ফিজিক্যাল কোয়ান্টিটি কি। ফিজিক্যাল কোয়ান্টিটির বাংলা হচ্ছে ভৌত রাশি, ঠিক আছে? ভৌত রাশি। তো এই ভৌত রাশি কাকে বলি আমরা? ভৌত রাশি কাকে বলি? A physical quantity can be expressed as a value, ঠিক আছে? ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে আমরা ভ্যালু হিসেবে এক্সপ্রেসড করতে পারবো, which is the algebraical multiplication. মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণফল। এটা কার কার গুণফল? এটা হচ্ছে ভ্যালু আর ইউনিটের গুণফল। মানে ভ্যালুর সাথে যদি আমরা ইউনিটকে গুণ করি তাহলে আমরা পাবো কি না, পি কিউ। পি কিউ মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদেরকে বের করতে গেলে আমরা কি করব না, আমাদের কোন কোন জিনিস জানা দরকার, তার ভ্যালুটা মানে তার মান এবং তার একক। যেমন আমি ধরো দোকানে গেছি, দোকান থেকে 2 কিলো চাল নিয়ে আসবো। আমাকে বাড়ির লোক বলেছে 2 কেজি দোকান থেকে চাল নিয়ে আন, তো আমি দোকানে গেলাম 2 কেজি চাল নিয়ে এলাম। তো এই দুইটা কি, এই দুইটা হচ্ছে পরিমাণ, মানে হচ্ছে ভ্যালু, পরিমাণ, ঠিক আছে? পি কিউ মানে হচ্ছে পরিমাপ। আমরা এটা পড়েছিলাম ছোটবেলাতে, পরিমাপ সমান পরিমাণ, পরিমাণ ইন্টু একক, ঠিক আছে? ইন্টু একক। তো এখানে দুইটা হলো এর পরিমাণ এবং কেজিটা হচ্ছে এর একক, ঠিক? তো এই হচ্ছে আমাদের ভৌত রাশি। ভৌত রাশি তার মানে কি না, যে কোনো পরিমাপযোগ্য রাশিকে আমরা ভৌত রাশি বলবো, যাকে তার মান এবং এককের গুণফল দ্বারা প্রকাশ করতে আমরা পারবো, তাদেরকে আমরা বলবো কি, ভৌত রাশি। দেখো এই যে একক বললাম না, এই এককের আবার দুটো পদ্ধতি আছে। কি কি পদ্ধতি? একটা হচ্ছে এসআই পদ্ধতি এবং আরেকটা হচ্ছে সিজিএস পদ্ধতি। এই দুটো পদ্ধতিতে আরেকটা পদ্ধতি হয় যেটা হচ্ছে এফপিএস, যেটা আমরা এখন আর অতটা ইউজ করি না, ঠিক আছে? আমরা মোটামুটি এসআই আর সিজিএসটাকে ইউজ করি। এসআই এর ফুল ফর্ম হচ্ছে লে সিস্টেমি ইন্টারন্যাশনাল ডি ইউনিটস। এটা সিগনিফিকেন্ট নয় অত, আমি জাস্ট এটা ইনফরমেশন দেওয়ার জন্য বলে রাখলাম, কোনো পরীক্ষাতে আসবে না, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা মনে রাখার কোনো দরকার নেই। সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড, ঠিক? এই হচ্ছে গল্প। এরপর দেখো, হুজ ডিসাইডস দি ইউনিট। আমাদের বিভিন্ন রাশি, যেমন ধরো ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ঠিক আছে?
দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড। এগুলো কে নির্ধারণ করে? বা নতুন কোন একটা ধরো একক এলো, তাহলে কে নির্ধারণ করবে এককটা কি, কোন রাশির একক কি হবে? না সেই সংস্থাটার নাম হচ্ছে সিজিপিএম, কনফারেন্স জেনারেল ডেস পয়েন্টস এট মেজার। এটাও अगेन একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটাও মনে রাখার দরকার নেই, জাস্ট ফর ইনফরমেশন তোমাদেরকে বলে রাখলাম। এইচসি ভার্মা স্যারের বইতে এটা পেয়ে যাবে, ঠিক। আচ্ছা দেখো একক, এরপরে একক বলছি আমরা এই ভৌত রাশি। ভৌত রাশি কিন্তু তিন ধরনের হয়। একটা হচ্ছে ফান্ডামেন্টাল, মানে হচ্ছে মৌলিক, ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, মৌলিক রাশি যেগুলো। ডিরাইভড মানে হচ্ছে লব্ধ। আর এই রাশি সম্পর্কে আশা করি তোমরা কেউ শোনোনি। সাপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক রাশি, ঠিক আছে, পরিপূরক রাশি। এই রাশিটা সম্পর্কে মনে হয় তোমরা শোনোনি কেউ, শুনে থাকলে গুড, আর যদি না শুনে থাকো তাহলে তো আরো ভালো, ঠিক। তো আমরা পড়বো যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনগুলো। ফান্ডামেন্টাল রাশি হচ্ছে যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদেরকে বলা হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এগুলো আমার ক্লাস করার সাথে সাথে তুমি নোট ডাউন করে রাখতে পারো, আদারওয়াইজ কিন্তু কোনো চাপ নেই। ক্লাস নোট যেটা, সেই ক্লাস নোটে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। মৌলিক রাশি আমরা মোটামুটি পড়েছি 7টা, ঠিক আছে। তার মধ্যে কি কি ছিল দেখো, মনে করার চেষ্টা করো। দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্যের একক কি ছিল না মিটার, ঠিক আছে। তারপরে ভর ছিল, ভরের একক কি মনে করো কেজি, সিজিএস এ গ্রাম, এসআইতে কেজি, ঠিক আছে। দৈর্ঘ্য হলো, ভর হলো, সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এরপরে আর কি পড়েছিলাম, দৈর্ঘ্য, ভর, সময়। তড়িৎ প্রবাহ পড়েছিলাম, তড়িৎ প্রবাহের একক মনে করো কি ছিল আমাদের, তড়িৎ প্রবাহের একক ছিল এসআই পদ্ধতিতে অ্যাম্পিয়ার। আচ্ছা সিজিএস এককটা কি কারোর জানা আছে? সিজিএস একক হচ্ছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে। আচ্ছা এরপরে কি শিখেছিলাম, পদার্থের পরিমাপ। পদার্থের পরিমাপের একক কি ছিল, পদার্থের পরিমাপের একক ছিল মোল, ঠিক আছে। এইসব রাশিগুলো কিন্তু আমরা পড়েছিলাম মৌলিক এককের মধ্যে। কেন এদেরকে মৌলিক একক বলছে, দেখো দৈর্ঘ্যের একক মিটার, এটা আর কোনো কিছুর উপর নির্ভর করছে না, শুধুমাত্র মিটার আছে। ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, একই রকম ভাবে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। এগুলো আর অন্য কোনো এককের উপরে নির্ভর করছে না, তাই এদেরকে বলছি মৌলিক। এরপর ডিরাইভড মানে হচ্ছে লব্ধ একক। লব্ধ একক কাদেরকে বলবো না, যে এককগুলো অন্য কোনো রাশির এককের উপর নির্ভর করবে, তাদেরকে আমরা কি বলবো না ডিরাইভড ইউনিট বা লব্ধ একক বা লব্ধ রাশি বলবো। এর এক্সাম্পল কি হবে, এর এক্সাম্পল হবে, সরি, এর এক্সাম্পল কি হবে, এর এক্সাম্পল হবে ধরো ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক আমরা সবাই জানি, ক্ষেত্রফলের একক কি হয় বাবা, ক্ষেত্রফলের একক হয় মিটার স্কোয়ার। এখানে দেখো মিটার স্কোয়ার মানে কি লিখতে পারি আমরা, মিটার ইন্টু মিটার, তাহলে দুবার মিটার আসছে, সে কারণে এটাকেও লব্ধ রাশি বলা যেতে পারে। আমরা আর কি জানি, বেগ। বেগ মানে কি, বেগ মানে হচ্ছে সরণ, সরণ বাই সময়। তাহলে দুটো আলাদা আলাদা রাশি এলো, একটা সরণ একটা সময়, সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড। আচ্ছা আর কি হবে, ভরবেগ হবে, ঠিক আছে। ভর মানে কি, এম মানে হচ্ছে, সরি ভর মানে হচ্ছে কেজি, ভরের একক হচ্ছে কেজি, সরি ভরের একক হচ্ছে কেজি, ভরের একক কি, ভরের একক হচ্ছে কেজি, ঠিক আছে। ভরের একক হচ্ছে কেজি। এবং বেগের একক কি না, সরি এটা এখানে ইনটু হবে, ইনটু হবে এখানে, এটা ইনটু হবে, ঠিক আছে। ভরের একক হচ্ছে কেজি, কেজি ইনটু বেগের একক কি হয় না মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমাদের ভর বেগের একক। এরকম অনেক রাশি আছে, দেখো এখানে তিনটে রাশির উপর নির্ভর করছে, একটা কেজি, একটা মিটার, একটা সেকেন্ড, সেই কারণে এটাকে বলছি লব্ধ একক বা লব্ধ রাশি। সাপ্লিমেন্টারি কাদেরকে বলবো, সাপ্লিমেন্টারি কথাটার মানে হচ্ছে পরিপূরক, ঠিক আছে। আমরা একটু নেক্সট পেজে দেখাচ্ছি, ঠিক আছে, নেক্সট পেজে একটু দেখাচ্ছি, এখন ডাইমেনশনটা পরে দেখাবো, নেক্সট পেজে একটু দেখাচ্ছি। এটা দুটো রাশি, সাপ্লিমেন্টারি মানে পরিপূরক রাশি, আমরা দুটো রাশিকে পরিপূরক রাশির মধ্যে ফেলেছি, যেগুলো কিন্তু এক একটা মৌলিক রাশি বলা চলে। এগুলো আমরা ক্লাস 9-এ মৌলিক রাশির মধ্যেই পড়েছিলাম। কোণ এবং ঘন কোণ, ঠিক আছে। অ্যাঙ্গেল, কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল, আর কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল, আর ঘন কোণ মানে হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। কোণ আর ঘন কোণ, অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল, ঠিক। অ্যাঙ্গেল কাকে বলে, কোণ কাকে বলে, কোণ আমরা জানি যে দুটো রেখা মিলে একটা কোণ তৈরি হয়।
আচ্ছা, এইটা যদি আমরা ধরে নিই একটা বৃত্তের চাপ, তাহলে আমরা ছোটবেলায় শিখেছিলাম কোণ মানে হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, ঠিক আছে, চাপ বাই ব্যাসার্ধ, এটা আমরা মুখস্থ করেছিলাম। তাহলে চাপকে, এটা হচ্ছে চাপ আর এটা হচ্ছে ব্যাসার্ধ আর, ঠিক আছে, চাপটাকে এস দিয়ে ব্যাসার্ধটাকে আর দিয়ে লিখি। আচ্ছা, এর একক কি হয়? এর একক হচ্ছে এসআই পদ্ধতিতে রেডিয়ান, এসআই পদ্ধতিতে রেডিয়ান, আর সিজিএস পদ্ধতিতে কি না ডিগ্রি, ঠিক আছে। রেডিয়ান আর ডিগ্রির মধ্যে কি কিছু রিলেশন আছে? অবশ্যই আছে। রেডিয়ান মানে হচ্ছে কি না, এক রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, এক রেডিয়ান মানে হচ্ছে কি 180 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে কোণ সম্পর্কে ধারণা। ঘন কোণটা কি? ঘন কোণ সম্পর্কে আশা করছি আমরা এর আগে পড়িনি। ঘন কোণটা কি? যে দেখো, ঘন কোণ আমরা কাকে বলবো? যে ধরো আমাদের কাছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। দেখো, আমরা কি শিখলাম না, কোণ কি দিয়ে তৈরি হয় না, দুটো রেখা দিয়ে, দুটো তল দ্বারাও কোণ তৈরি হতে পারে, ঠিক আছে। কিন্তু মনে করো আমার কাছে একটা চোঙ আছে, কি আছে, আমার কাছে একটা চোঙ আছে। তো দেখো, এইটাকে যদি আমি একটা চোঙ হিসেবে ধরে নিই, যদি আমি এটাকে একটা চোঙ হিসেবে ধরে নিই, তাহলে চোঙটার ভেতরের তলটা একদম ভেতরে, একদম এজে, এই পোর্শনটা একদম সরু হয়ে এসছে। এই পোর্শনটা কিন্তু আমাদের তলটা না রেখা না তল একটা, এটা কিন্তু গোল থাকে একদম তলের পোর্শনটা, শঙ্কুর একদম তলের পোর্শনটা, মানে এই জায়গাটাতে একদম তলার পোর্শনটায় একটা কোণ তৈরি হচ্ছে। এই দেখো, এই পোর্শনে একটা কোণ তৈরি হচ্ছে এখানটায়, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে ভেতরের দিক থেকে দেখলে আমরা দেখতে পাবো যে এই জায়গাটায় একটা কোণ তৈরি হচ্ছে। তো এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় ঘন কোণ, ঠিক, এই কোণটাকে কি বলা হয়? ঘন কোণ, ঠিক আছে। সরি, তাহলে আমার এই হলো একটা শঙ্কু মনে করো, ঠিক, শঙ্কুর এখানে যে কোণটা হচ্ছে সেটাই হচ্ছে ঘন কোণ। এই জায়গাটার ক্ষেত্রফল, এই পোর্শনের ক্ষেত্রফল মনে করো এ, আর এখান থেকে এখান অবধি দূরত্বটা মনে করো ডি। তাহলে এই ঘন কোণ বের করার ফর্মুলা হচ্ছে এ বাই ডি স্কোয়ার, কি না এ বাই ডি স্কোয়ার, এটা হচ্ছে ঘন কোণ বের করার ফর্মুলা। এখন লিখে রাখতে পারো চাইলে তোমরা, নোটের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। এর একক কি হয় না, এর একক হচ্ছে এসআই পদ্ধতিতেই জানাটা দরকার, স্টে রেডিয়ান, এর একক হচ্ছে স্টে রেডিয়ান, ঠিক আছে। তো এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে। এইগুলোকে তোমরা একটু বাড়িতে পড়তে পারো, খুব বেসিক জিনিস, খুব হালকা জিনিস নিয়ে প্রথমের ক্লাসটাকে আমরা শেষ করছি, ঠিক আছে। কারণ আজকে প্রথমের ক্লাস, খুব বেশি কিছু যদি আমরা পড়াশুনো করি তাহলে কিন্তু আমাদের খুব কঠিন লাগবে। প্রথম থেকেই ফিজিক্সটা একটু হালকাভাবে ভালো করে বোঝার চেষ্টা করো, মন দিয়ে যে জিনিসটা শিখবো সেটাকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি আমাদেরকে শিখতে হবে। তো এগুলো একটু পড়াশোনা করো বাড়িতে, খুব আশা করছি তোমরা পড়েছো। আর আরেকবার রিক্যাপ করে নাও জিনিসগুলোকে। পরের দিন আমরা ডিফারেন্সিয়েশন শিখবো, কিভাবে আমরা অবকলন করতে পারবো। এই অবকলনটা কিন্তু তোমাদের কোনো সিলেবাসের মধ্যে নেই, আবার বলছি, বেসিক ম্যাথমেটিক্সেরই একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমাদেরকে পড়তে হবে প্রথম চ্যাপ্টারটা জানার জন্য, ঠিক আছে। তাই আমরা কিন্তু এই চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা কিন্তু এখানে আমি শেষ করছি, ঠিক আছে।